একটা বেশ ভালো সুখবর দেখা যাচ্ছে। সেটা হলো যে অবশেষে আনুষ্ঠানিকভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন আমেরিকার একটা উপনিবেশে পরিণত হয়েছে। এদিক দিয়ে হিসাব করলে জিনিসটা তো খারাপ না। ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের উপনিবেশ থাকবো আমরা, এটা তো হয় না। এই জন্য তো 2024 সালে আমরা আন্দোলন করলাম যে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বস্তুত ওই যে ভারতের সেবাদাস হয়ে। তো এই জন্যে ওই আন্দোলনে 5 আগস্ট যে অভ্যুত্থান হয়ে শেখ হাসিনার পতন ঘটল। এই জন্যে ওই যারা নাকি আন্দোলন করছিল তারা বলল যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাই না? এবং এটা নিয়ে কতজনে কত কথা বলল। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসলো এবং আমরা ভাবলাম যে এরা তাহলে স্বাধীন একটা দেশ তৈরি করলো, কিন্তু না। আসলে ঘটনা হচ্ছে যে এটা ছিল একটা ট্রানজিশন মুভমেন্ট। সেটা হলো যে আমরা ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের উপনিবেশ থাকবো, তাতে করে আমাদের ফায়দা কী? আমরা যদি পৃথিবীর সবচাইতে শক্তিশালী 1 নম্বর পরাশক্তি এবং সবচাইতে ধনী রাষ্ট্র আমেরিকার উপনিবেশ হই, তাহলে তো আমাদের ভালো। আমরা ওয়ান্স আপন এট এ টাইম উই উইল বি পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের সবারই কি আমেরিকার পাসপোর্ট থাকবে, তাই না? এখন ওই যে আমেরিকার ভিসা পাওয়ার জন্য মানুষজন বাড়িধারায় আমেরিকান এম্বাসিতে গিয়ে কত লম্বা লাইন দেয়, তাই না? কিন্তু ভিসা কয়েকজন পায়? শতকরা 5জনও ভিসা পায় তো মনে হয় না। তারপরেও তারা আশায় আশায় ওখানে যায় যদি একটা আমেরিকার ভিসা পাওয়া যাইতো, যেটা নাকি তাদের কাছে সোনার হরিণ। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা নাকি এই আমেরিকাকে ভয়ঙ্কর ঘৃণা করে তারাও কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য উন্মাদ। তো কথাগুলো কী কারণে বললাম, এই যে এখানে ওই যে বাংলাদেশের থেকে খবর বের হয়েছিল কয়েকদিন আগে যে বাংলাদেশ নাকি তেল আমদানি করবে কোথা থেকে? রাশিয়া থেকে। তো এই জন্য আমেরিকার কাছে অনুমতি চাইছিল। তো বাংলাদেশ কোথা থেকে তেল আমদানি করবে না করবে এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ঠিক থাকে তাহলে আমরা রাশিয়া থেকে তেল কিনবো নাকি সৌদি আরব বা ইরান, কুয়েত, কাতার কোথা থেকে তেল কিনবো, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার না। কিন্তু দেখা গেল বাংলাদেশের সরকার আমেরিকার কাছে অনুমতি চাচ্ছে যে বস আমরা রাশিয়া থেকে তেল কিনবো, দয়া করে অনুমতি দাও। তো বাংলাদেশের ক্রয় কেনাকাটার জন্য যদি আমেরিকার অনুমতি দরকার পড়ে, তাহলে এটা তো বলাই বাহুল্য যে আমাদের এই যে বাংলাদেশ এখন আমেরিকার একটা উপনিবেশ, রাইট? এবং আমরা তাতে খুশি, আমরা তাতে কিন্তু খুশি। তো এখন কথা হচ্ছে যে এই অবশেষে যুক্তরাষ্ট্র সদয় সম্মতি দিয়েছে। ইটস ওকে, ইউ আর অ্যাপ্রুভড টু বাই অয়েল ফ্রম এনিহোয়ার ইউ লাইক। মেবি বাংলাদেশ ক্যান বাই অয়েল ফ্রম রাশিয়া রাইট নাও। এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢোকে না, রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনে করবেটা কি? মানে বাংলাদেশে যে রিফাইনারি আছে ওই যে ইস্টার্ন রিফাইনারি, তো সেখানে যে তেল শোধন করা হয় সেই তেলটা বেসিক্যালি আসে কুয়েত থেকে, আর মানে কিছু সৌদি আরব থেকে আসে। সৌদি আরব বা কুয়েতের এই তেলটাকে নাকি বলা হয় যে লাইট ক্রুড, মানে লাইট ক্রুড অয়েল আর কি, মানে হালকা হালকা, যেটাই বস্তুত আমাদের এই যে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি থেকে রিফাইন করে বাংলাদেশে ব্যবহার করা হয়। তো রাশিয়ার যে তেল এটা নাকি ঘন, অর্থাৎ হেভি ক্রুড অয়েল। হ্যাঁ, তো ওই হেভি ক্রুড এবং রাশিয়ার তেলের যে কোয়ালিটি আর ভেনিজুয়েলার তেলের কোয়ালিটি নাকি প্রায় সমান। ফলে ওই ক্রুড অয়েল ওইটা তো বাংলাদেশে এই রিফাইনারিতে এনে রিফাইন করা সম্ভব না। তাহলে রাশিয়া থেকে তেল বাংলাদেশ কিনে কী করবে? এই জিনিসটা কি কেউ চিন্তা করছে? তাহলে শেষমেশ এই রাশিয়া থেকে যদি অয়েল কেনেই, ক্রুড কেনে, তাহলে বাংলাদেশকে কী করতে হবে? রাশিয়ান ক্রুড যারা রিফাইন করে সেই সমস্ত দেশেই নিয়ে যেতে হবে, তাই না? তো আমাদের জানা মতে রাশিয়ান ক্রুড ব্যাপকভাবে রিফাইন করে ভারতের ওই যে মহারাষ্ট্র না কোন জায়গায় জানি আছে না, গুজরাট না কোথায় জানি, ওই যে জামনগর, সেখানে ওই যে রিলায়েন্স কোম্পানি, ওই যে আদানির যে রিলায়েন্স কোম্পানি, তো ওই ওদের যে বিশাল যে রিফাইনারি আছে ওখানে ওই হেভি ক্রুড এগুলাকে রিফাইন করা হয়। তাহলে বাংলাদেশকে কী করতে হবে?
বাংলাদেশকে ওইটা কিনে এনে তাহলে তো ওই সেই ভারতের কাছেই যাইতে হবে নাকি? তো ভারতের কাছে গিয়ে ধর্না ধরতে হবে যে ভাই আমাদের এই তেলটাকে একটু রিফাইন করে দাও। তো টাকা পয়সা ফিটি দিলে হয়তো করে দিবে না কে জানে। কিন্তু তাতে তো মানে হরে ধরে তো সেই জেলাও সেই কদু হলো না। আগে তো তাহলে এই বাংলাদেশে যারা করতো ওই যে ঢাকা না দিল্লি বা ভারত বয়কট করতো, তারা বলতো যে বাংলাদেশে নাকি ভারত উপনিবেশে স্থাপন করছে। যদিও আমরা গত ওই 1.5 বছর যখন এরা ক্ষমতায় ছিল এমন কোনো চুক্তি আমরা দেখি নাই যেখানে নাকি বাংলাদেশকে ভারত ব্যাপকভাবে ব্যবহার করতে পারে, সুযোগ নিতে পারে। আমরা তো এগুলো তো দেখি নাই। আসিফ নজরুল বলছিল 26 লক্ষ নাকি ভারতীয় চাকরি করে, তো সে তো 1.5 বছর ক্ষমতায় ছিল, একটা লোকও বের করে দেখাতে পারে নাই। এবং তারপরে এরা দিব্যি কিন্তু এখন সুন্দরভাবে ঘুরে ঘেরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা কিছু নাই। এখন তাহলে এই বাংলাদেশের বস কি দুইটা হয়ে গেল না? এক হলো আমেরিকা, তাই না, যাদের কাছ থেকে অনুমতি নিয়ে রাশিয়ান ক্রুড কিনতে হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বস কিন্তু ভারতও। কারণ হচ্ছে সেই ভারতের কাছেই তো ধর্ণা দিতে হবে যে ভাই আমাদের ক্রুড অয়েলটা একটু রিফাইন করে দাও। এখন ভারত যদি বলে দেবো না, যা তোরা যা করছিস, আমাদের বিরুদ্ধে যে বিষোদ্গার করছিস, আমাদেরকে যে ঘৃণা করছিস, তোদেরকেও আমরা ঘৃণা করি, দূর করে তাড়িয়ে দিতে পারে। অবশ্য ভারতীয়দের তো একটু লজ্জা শরম কম, টাকা পয়সা পাইলে তো তারা সব কিছু ভুলে যায়। অতএব ভারত হয়তো রিফাইন করে দিতেও পারে। তাইলে এখন তারপরও ইভেনচুয়ালি বিষয়টা কী দাঁড়ালো? ভারতও চাইলে বাংলাদেশে নানা ঝামেলা করতে পারে, তাই না? তাহলে আগে আমাদের বস ছিল, মানে আগে আমাদের মাস্টার ছিল একজন, ভারত। এখন মাস্টার হয়ে গেছে দুইটা, আমেরিকা আর ভারত। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কামটা কী করলো এটি তো বুঝলাম না। আর যারা দিল্লি না ঢাকা তারা দেখি চুপ, কোনো সাড়া শব্দ নেই। এই যে সাম্প্রতিককালে দেখলাম যে বাংলাদেশের তেলের ঘাটতির মধ্যে ভারত থেকে আজ 5,000, কাল 10,000, কাল 15,000 মেট্রিক টন কি ডিজেল আমদানি করে ভারত। আমি তো এগুলো নিয়ে কত ভিডিও করেছি। ভারতের লজ্জা শরম কম বলেই তারা মনে হয় বাংলাদেশকে দেয়, কারণ বাংলাদেশের মানুষ এত ঘৃণা করে, এত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, তারপরও বা সেই বাংলাদেশকে তারা তেল দিয়ে কিসের স্বাদ থেকে জানে। আমি তো বারবার বলেছি, এজন্য কি বাংলাদেশ ভারতের কাছে কৃতজ্ঞ নাকি? জি না, মোটেও না। তো এখন তো বাংলাদেশ আরও বেশি নির্ভরশীল হয়ে পড়লো না এই ভারতের ওপরে। মাঝখান দিয়ে ফাও আর একটা আমাদের মানে ধরতে হয়েছে, মনিব আমেরিকা, তাই না? কি জানি, বুঝি কম। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে চলে গেছে যে এখন বাংলাদেশ আমি জানি না ভবিষ্যতে কীভাবে টিকে থাকবে, কীভাবে সামনের দিকে এগোবে, এটা আমার মাথায় ঢোকে না। রাজনীতিতেও তো বুঝি না, বাট যে ঘটনাগুলো চোখের সামনে ঘটছে সেগুলো দেখে তো এটাই মনে হচ্ছে যে এই গত 55 বছরে এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের এত ভয়াবহ ক্ষতি আর কিন্তু কেউ করেছে বলে আমার কাছে মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বাংলাদেশটাকে তছনছ করে দিয়ে চলে গেছে, এবং এই লোকটা কি এখন বাংলাদেশে আছে নাকি নাই? আর যেহেতু এর পিছনে আমেরিকা আছে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের লোকজনের কোনো মানে ন্যূনতম সাহস আছে এর গায়ের লোমটা টাচ করবে। এবং যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারে থেকে বাংলাদেশকে লুটে বুটে খেয়েছে এই 1.5 বছর, আপনারা খেয়াল করে দেখছেন তাদের কারোরই কিছু হচ্ছে না, দেববে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনও লম্বা চ্যাটাং কথা বলছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের নতুন মনিব হলো এখন আমেরিকা। তো আমেরিকার এগেনস্টে গিয়ে এমন কিছু করতে পারবে? তাহলে আমেরিকা কি অনুমতি দেবে এই যে তেল কেনা? তাই না? এরপর আরও যা কিছু কিনবে সব কিছুর জন্যই তো আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আমেরিকা তো অনুমতি দিবে না। তাহলে এই বাংলাদেশের বুকে কার বুকে কত পাটা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা নাকি দেশটাকে একেবারে ছিবড়ে খুবড়ে খেয়ে একেবারে ওই কলার খোসা ফেলে দেওয়ার মতো করে গেছে, এদের কারো কিছু হবে না, তাই না? কি অদ্ভুত দুনিয়াতে আমাদের বসবাস। ধন্যবাদ।